All right. So, welcome back to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন তোমাদের জুলজি মেন্টর। তো আমরা আজকে ক্লাস 11 এর কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারে লেকচার 9 করব। আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমরা আগের লেকচারে থাইরয়েড গ্ল্যান্ডটা পুরোটা কমপ্লিট করেছি এবং সেখানে আমরা থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত যে থাইরোক্যালসিটোনিন হরমোন এটা বাদ রেখেছিলাম, এর কাজটাকে আমরা বাদ রেখেছিলাম এবং এর ডিফিসিয়েন্সি কি হয় সেগুলো মানে যদি কম ক্ষরণ হয় তাহলে কি কি রোগ হবে, বেশি ক্ষরণ হলে কি কি রোগ হবে এটা আমরা বাদ রেখেছিলাম। আমরা বলেছিলাম যখন আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা স্টার্ট করব তখন এই হরমোনের কাজ সম্বন্ধে আলোচনা হবে। ঠিক আছে, তো চলো আজকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আমরা চালু করছি। তো এখনো পর্যন্ত যারা এনসিইআরটি বুক খাতা পেন নিয়ে তোমরা বসনি, বসে যাও। ঠিক আছে, চলো আজকের লেকচার শুরু করছি। তো দেখো, ফার্স্ট আমরা দেখব প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ড আছে এর লোকেশনটা কোথায়। দেখো এখানে আমি তোমাদের যে প্যারাথাইরয়েড যে গ্ল্যান্ডটার পিকচারটা তোমাদের এনসিইআরটি বুকে যেরকম দেওয়া আছে মোটামুটি ওরকম ভাবে আমি একে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা তোমাদের এনসিইআরটি বুকটাকে বার করবে। যাদের কাছে ওল্ড এনসিইআরটি বুক আছে তারা 334 নম্বর পেজে যাও, সেখানে তোমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পিকচারটা দেখতে পাবা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল লোকেশনটা কোথায়। আমরা আগের দিন দেখেছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে সামনের দিক থেকে, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে যদি আমরা সামনাসামনি দেখি তাহলে কি এটা ট্রাকিয়া দুই পাশে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ছিল এবং সেটা আমরা দেখছিলাম ভেন্ট্রাল ভিউ থেকে। মানে একটা মানুষকে সামনাসামনি দেখলে থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা কেমন দেখতে পাবো। এখন যদি কোনো একজন ব্যক্তি পেছন দিকে ঘুরে যায়, সাপোজ ধরো এভাবে, ঠিক আছে, তখন এই দিকটা হচ্ছে ডরসাল সাইড। তো ডরসাল সাইড থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেকটা এরকম, ঠিক আছে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে মাঝে মাঝে এই যে চারটে কর্নারে, এই একটা কর্নার দেখো, এখানে একটা আমি লাল দিয়ে দাগ করেছি, এখানে একটা লাল দিয়ে দাগ, এখানেও দেখো একটা লাল দিয়ে দাগ আছে, এখানেও একটা লাল দাগ আছে। তো এই যে চারটে দাগ বা ফোঁটা আমি এখানে দিয়েছি এটাই হচ্ছে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। মানে কি হচ্ছে দেখো, গ্ল্যান্ডের মধ্যেও গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড এটা আছে, তার মধ্যে আবার তার চারটে কর্নারে চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। তাহলে লোকেশনটা ক্লিয়ার হলো। তাহলে এটা কি আমরা আগের দিন দেখেছিলাম সামনের দিক থেকে, মানে ওই দিক থেকে থাইরয়েড গ্ল্যান্ডটাকে দেখেছিলাম। এখন আমরা কি করেছি, একটু এভাবে ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ আগের দিন এইভাবে দেখেছিলাম, আজকে আমরা দেখছি এই দিক থেকে। ঠিক আছে, তো এটা ট্রাকিয়া বুঝতেই পারছো, এবং ট্রাকিয়ার এই দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের চারটে কর্নারে এই যে চারটে গ্ল্যান্ড এরাই হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমি এখানে দেখো লাল দিয়ে দেখিয়েছি, তোমাদের এনসিইআরটি যেহেতু লাল কালারই দিয়েছে, কিন্তু প্যারাথাইরয়েড যেটা হয় আসলে সেটা হচ্ছে ইয়েলো মাসেস। ঠিক আছে, এখানে রেড মাসেস দিয়ে দেখিয়েছি আমি, কিন্তু প্যারাথাইরয়েড হচ্ছে ইয়েলো মাসেস। ঠিক আছে, তাহলে প্রথমে দেখি এর লোকেশনটা প্রথমে দেখি। এটা আমরা কি ভিউ পাচ্ছি, এটা পাচ্ছি ডরসাল ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে ডরসাল ভিউ। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে লোকেশন। তাহলে অবস্থান কোথায় করছে, প্রেজেন্ট অন dorsal side of thyroid gland। থাইরয়েড গ্ল্যান্ডের যে ডরসাল যে সাইড সেই দিকে অবস্থান করছে, এটা তো থাইরয়েড গ্ল্যান্ডের পেছনের দিক, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ডরসাল সাইডে অবস্থান করছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, কে এটা দেখো কটা আছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে চারটে, 1 2
3 4 চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে হচ্ছে কি 4 ইন নাম্বার। তাহলে যদি প্রশ্ন দেয় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কটি আছে, তাহলে উত্তর হবে কি 4টি, বা এরকম বলতে পারে যে কি 2 পেয়ার। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তাহলে দুটো পেয়ার। ক্লিয়ার হলো? মানে 2 জোড়া। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। তো এটা দেখো ভালোভাবে লক্ষ্য করো, এটা থাইরয়েড গ্ল্যান্ডের কর্নারে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে? থাইরয়েড গ্ল্যান্ডের কর্নারে অবস্থান করছে। তাহলে 4 কর্নার, চারটে আছে, তার মানে 4টে কর্নারে অবস্থান করছে। 4 কর্নার অফ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের 4টি কর্নারে অবস্থান করছে 4টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এবং থাইরয়েড গ্ল্যান্ডের ডরসাল সাইডে অর্থাৎ পেছনে, একদম পেছনে অবস্থান করছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, লোকেশন আমরা পুরোপুরি বুঝতে পারলাম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কটা আছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমরা দেখব যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের, আমি আগে বললাম যে এখানে আমি লাল দিয়ে দেখেছি, কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আসলে হচ্ছে ইয়েলো মাসেস। কি বললাম? ইয়েলো। কি হলো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে ইয়েলো মাসেস। এখানে আমি রেড কালি দিয়ে দেখিয়েছি, মানে ভেবো না যে এটা কি রেড, এটা হচ্ছে ইয়েলো। যেহেতু তোমাদের এনসিইআরটি তে রেড দিয়ে দেখানো আছে, তাই আমি ওখানে রেড কালারই ইউজ করেছি। তারপরে এটা একটা হরমোন রিলিজ করে, সেই হরমোনটা আমরা জানবো, যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। প্রত্যেক গ্ল্যান্ড কি হরমোন রিলিজ করছে, ঠিক আছে? যেমন আমরা আগের দিন দেখেছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ড থাইরক্সিন ও থাইরোক্যালসিটোনিন এই দুটো হরমোন রিলিজ করে। তার মধ্যে থাইরক্সিনের কাজ আমরা পড়ে নিয়েছিলাম আজ, এবং আমরা দেখেছিলাম থাইরোক্যালসিটোনিনটা, ওটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো লোকেশন আমাদের ক্লিয়ার হলো। এরপর আমরা দেখব যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোন হরমোন রিলিজ করছে। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড একটা হরমোন সিক্রেট করে, এবং সেই হরমোনটা কি? সেই হরমোনটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথ হরমোন, যা বলবো। প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথ হরমোন, বা শর্ট ফর্মে একে বলবো কি আমরা? প্যারাথ হরমোন, বা একে আরো শর্টে বলা যায় কি? PTH। কি বলা হচ্ছে? PTH, প্যারাথাইরয়েড হরমোন। এর শর্ট নেম হচ্ছে PTH। ক্লিয়ার? এখন থেকে আমাকে PTH বলেই ডাকবো। তোমরা শর্ট ফর্মটা মনে রাখবা, তাহলে মানে অবশ্যই ফুল টার্মটা মনে রাখতেই হবে, কিন্তু সবসময় এত বড় নামটা একটু লেখা মুশকিল, তাই জন্য আমরা সবসময় PTH বলেই বলবো। তোমরা বুঝে নেবা যে PTH মানে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, এবার এই যে হরমোনটা আমাদের রিলিজ হলো, এটা হচ্ছে এক ধরনের পেপটাইড হরমোন। তাহলে কি ধরনের হরমোন এটা? এটা হচ্ছে পেপটাইড হরমোন। ক্লিয়ার কনসেপ্ট পুরো একদম? আচ্ছা, আগের দিন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ড তো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড। তাহলে আমি বলেছিলাম যে অল ওভার যতগুলো গ্ল্যান্ড আছে, বা অল ওভার আমাদের বডির সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? 2-3 জন অনেকে অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে লিভার। খুব ভালো যারা অ্যান্সার দিয়েছো, তো সঠিক উত্তর হচ্ছে লিভার। আমাদের শরীরের সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যদি আমি বলি, তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট হচ্ছে কে?
থাইরয়েড এবং সব থেকে স্মলেস্ট হচ্ছে পিটুইটারি। আচ্ছা ঠিক আছে, আমরা প্যারাথাইরয়েড হরমোনে ছিলাম। তো প্যারাথাইরয়েড হচ্ছে এক টাইপের পেপটাইড হরমোন। এর কাজ কি? এ কি করে? প্যারাথাইরয়েড হরমোন দুটো জিনিসকে রেগুলেট করে। রেগুলেট করছে কি? ক্যালসিয়ামকে রেগুলেট করছে, ক্যালসিয়াম লেভেল, এবং ফসফরাস লেভেলকে কি করছে? রেগুলেট করছে। ক্যালসিয়াম আমাদের বডির মধ্যে বা আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে লেভেল বা ক্যালসিয়াম এবং ফসফরাসের যে মেটাবলিজম সমস্ত কিছুকে রেগুলেট করছে কে? প্যারাথাইরয়েড হরমোন। আমাদের থাইরোক্যালসিটোনিন হরমোন কি করছিল? সে ক্যালসিয়াম, যে অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে থাকছিল সেটাকে সে এখানে ওখানে ছড়িয়ে দিচ্ছিল, সে জমা করে রাখছিল। অতিরিক্ত ক্যালসিয়াম যখন হচ্ছিল সে ছড়িয়ে রাখছিল। কিন্তু প্যারাথাইরয়েড হরমোন কি করবে? সে পুরোটা হচ্ছে কি থাইরোক্যালসিটোনিন হরমোনের উল্টো। থাইরোক্যালসিটোনিন ক্যালসিয়ামের পরিমাণকে কমাচ্ছে, কিন্তু আমাদের প্যারাথাইরয়েড হরমোন এ কি করবে? বা পিটিএইচ এ কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়াবে, ইনক্রিজ করবে। ও ডিক্রিজ করছে এবং পিটিএইচ কি করছে? ইনক্রিজ করছে। তাহলে এরা একে অপরের অ্যান্টাগনিজম হলো। তো আমরা ইতিমধ্যেই মোটামুটি সেট করেছি কিসে? রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন। এরা একে অপরের কি হচ্ছে? অ্যান্টাগনিজম। ইনসুলিন গ্লুকাগন একে অপরের অ্যান্টাগনিজম। আর হচ্ছে কি মানে অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিজম না, এদের কাজটাকে বলা হচ্ছে অ্যান্টাগনিজম। এরা একে অপরের অ্যান্টাগনিস্টিক। আর আজকে আমরা একটা নতুন অ্যান্টাগনিস্টিক হরমোন দেখলাম, সেটা হচ্ছে কি পিটিএইচ, আর ওদিকে হচ্ছে আমাদের কি থাইরোক্যালসিটোনিন। ঠিক আছে, টিসিটি। তাহলে কি করছে এটা? এই কি করলো? ক্যালসিয়ামের মাত্রাকে ইনক্রিজ করছে। ইনক্রিজ CA level, Ca2+ level in blood, বা ইনক্রিজ Ca2+ level। তাহলে ওয়ার্ক মানে এর কাজটা আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে প্যারাথাইরয়েড হরমোন কার কাছ থেকে রিলিজ হচ্ছে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। এ কি করছে? Ca2+ আর ফসফরাসের যে মেটাবলিজম সেটাকে সে রেগুলেট করছে। অপরদিকে আমাদের থাইরোক্যালসিটোনিন কি করছিল? শুধুমাত্র Ca2+ এর মেটাবলিজমটাকে রেগুলেট করছিল, কিন্তু এ Ca2+ এর কাজকে রেগুলেট করে এবং ফসফরাসের যে মেটাবলিজম সেটাকেও সে রেগুলেট করছে। আমাদের থাইরোক্যালসিটোনিন বা টিসিটি এ কি করছিল? এর Ca2+ এর যে লেভেল অর্থাৎ ক্যালসিয়ামের লেভেলটাকে সে ডিক্রিজ করছিল, অর্থাৎ শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম গুলোকে সে এখানে ওখানে ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু আমাদের যে প্যারাথাইরয়েড হরমোন বা পিটিএইচ এ কি করবে? আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে ইনক্রিজ করবে, বাড়াবে। ঠিক আছে, তাহলে এরা একে অপরের অ্যান্টাগনিস্টিক হয়ে গেল। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্যারাথাইরয়েড হরমোন কি করলো? এ Ca2+ লেভেলকে ইনক্রিজ করছে। তাহলে এর কিরকম এফেক্ট শো করবে? হাইপার ক্যালসিয়ামিক। কারণ হাইপার কেন? ইনক্রিজ করছে ক্যালসিয়াম লেভেলকে, আর হাইপোক্যালসিমিক ইফেক্ট কে শো করছে? টিসিটি। ঠিক আছে, থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিন হচ্ছে হাইপোক্যালসিমিক আর পিটিএইচ হচ্ছে হাইপার ক্যালসিমিক, কারণ ক্যালসিয়াম লেভেলকে এ কি করছে? ইনক্রিজ করছে। তাহলে কি হলো? হাইপার ক্যালসিমিক এফেক্ট শো করছে। কি এফেক্ট শো করছে? হাইপার ক্যালসিমিক এফেক্ট শো করছে। এবং এটা কি ধরনের একটা কি হরমোন? হাইপার ক্যালসিমিক হরমোন। ঠিক আছে, হাইপার ক্যালসিমিক এফেক্ট শো করছে মানে কি? হাইপার ক্যালসিমিক হরমোন। তো চলো এবার আমরা দেখব যে অ্যান্টাগনিজম কি কি আছে। অ্যান্টাগনিজম বিটুইন পিটিএইচ আর টিসিটি। চলো, তো প্রথমে এবার দুজনের কাজ জায়গা তুলনা করে দিই, তারপরে অ্যান্টাগনিজমটা আলোচনা হবে।
তার আগে হেডিং দিয়ে দিই যে অ্যান্টাগনিজম বিটুইন PTH and TCT. ক্লিয়ার? আচ্ছা, PTH কে একদিকে লিখি আমরা, TCT কে একদিকে লিখি। TCT কে তৈরি করছিল? TCT আসছিল থাইরয়েডের কাছ থেকে, থাইরয়েড গ্ল্যান্ড। এবং PTH কার কাছ থেকে আসছিল? PTH আসছিল প্যারাথাইরয়েড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে একটা গ্ল্যান্ড আছে প্যারাথাইরয়েড, তার কাছ থেকে আসছে। এটা ক্লিয়ার হলো? 1 নম্বর পয়েন্ট। আর কি করছে টিসিটি? আমাদের শরীরের ক্যালসিয়ামের মাত্রাকে ডিক্রিজ করছে, অতিরিক্ত ক্যালসিয়ামকে সে এখানে ওখানে ছড়িয়ে দিচ্ছে। তাহলে ডিক্রিজ Ca2+ লেভেল। আর এ কি করছে? ইনক্রিজ Ca2+ লেভেল। তাহলে এ যদি ক্যালসিয়ামের মাত্রাকে ডিক্রিজ করে তাহলে এ কি এফেক্ট শো করবে? এ শো করবে হাইপোক্যালসেমিক, অর্থাৎ যেহেতু ক্যালসিয়ামের মাত্রা এর জন্য ডিক্রিজ হচ্ছে তাই হচ্ছে হাইপোক্যালসেমিক এফেক্ট। এবং এ কি এফেক্ট শো করছে? এ ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াচ্ছে, তাই হচ্ছে কি হাইপার ক্যালসেমিক। ক্লিয়ার নিশ্চয়? এবার দেখো এ হাইপার ক্যালসিয়ামিক এফেক্ট শো করছে, ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াচ্ছে, তাহলে এ কি ধরনের হরমোন? এ হচ্ছে হাইপার ক্যালসেমিক হরমোন। তাহলে প্রশ্ন দিতেই পারে। তো এই ছকটা পুরোটা তোমাদের মাথাতে একদম ভরে নিতে হবে, ঠিক আছে, যেন কারো ভুল না হয়। এ কি করছে? ক্যালসিয়ামের লেভেল ডিক্রিজ করছে, আমাদের ব্লাডে যে ক্যালসিয়াম আছে তাকে ডিক্রিজ করছে। তাহলে এ কি টাইপের হরমোন? এ হচ্ছে হাইপোক্যালসেমিক, ক্যালসেমিক হরমোন। একবার দেখে নাও পুরো ছকটা। কার কাছ থেকে আসছে টিসিটি? থাইরয়েড গ্ল্যান্ড। পিটিএইচ আসছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাছ থেকে। টিসিটি কি? সিএ যে 2+ এর লেভেল, ক্যালসিয়াম লেভেলকে ডিক্রিজ করছে, আর কি করছে? ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করছে। আর কি হচ্ছে? এ যদি ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে তাহলে হাইপার এফেক্ট শো করছে, হাইপার মানে বেশি বেশি করছে ওটাকে, তাহলে হাইপার ক্যালসিয়ামিক এফেক্ট হলো। আর থাইরয়েড টিসিটি কি করছে? এ ক্যালসিয়াম লেভেলটাকে ডিক্রিজ করছে, তাহলে এর এফেক্ট কেমন হবে? হাইপোক্যালসেমিক এফেক্ট। যদি ডিক্রিজ করছে তার জন্য হচ্ছে কি হাইপোক্যালসেমিক হরমোন, আর এ ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করছে, তাই আমাদের পিটিএইচ হচ্ছে হাইপার ক্যালসেমিক হরমোন। চলো এবার ডাইরেক্ট আমরা ঢুকবো এদের মধ্যে যে অ্যান্টাগনিজম আছে সেটা। লোকেশন তো আমাদের পুরো ক্লিয়ার যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আছে কোথায়। 4টি কর্নারে থাইরয়েড গ্ল্যান্ডের যে ডরসাল পার্টের 4টি কর্নারে 4টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, ঠিক আছে। তো আমি এই পিকচারটাকে এখন মিটিয়ে দিলাম। ইরেজ করছি। তার নেক্সট
আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বোন, বোনের মতোই লাগছে, মানে আমাদের হাড়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোন, এটা হচ্ছে, এইটা হচ্ছে ব্লাড ভেসেল, এবং এটা হচ্ছে আমাদের গাট। ঠিক আছে, তো ফার্স্ট আমরা টিসিটি যদি দেখি, টিসিটি কি করলো, ক্যালসিয়ামের মাত্রাকে সে ইনক্রিজ করলো। ঠিক আছে, ডিক্রিজ করছে, ডিক্রিজ ক্যালসিয়াম লেভেল। তো প্রথমত কি করবে, রক্তের মধ্যে যত ক্যালসিয়াম আছে, এখানেও ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এখানে ক্যালসিয়াম আছে, তাই তো প্রচুর ক্যালসিয়াম আছে। এখানে আমরা খাবার খেয়েছি, এর মধ্যেও ক্যালসিয়াম আছে, খাবারের মধ্যে যে আমাদের ক্যালসিয়াম আছে। পিটিএইচ করলো কি, সে ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করছিল। বারবার লিখছি কারণ তোমাদের যাতে একটু মানে পুরোপুরি ক্লাসে যেন মুখস্থ হয়ে যায় জিনিসটা, তাই জন্য বারবার আমি এদের দুজনের কাজ কিন্তু লিখছি। ঠিক আছে, তো আমাদের এখন কি করেছে, আমরা ধরে নাও তুমি তোমার হয়তো ভাই, বড় ভাই বা মা বাবা যার কাছ থেকে হোক তুমি শুনেছো যে ক্যালসিয়াম খেলে আমাদের যে হাড় বা বোন খুবই মজবুত হয়, শক্ত হয়। ঠিক আছে, তো তুমি এবার কি করেছিল, খুব জোশে জোশে একদম, ঠিক আছে যদি ক্যালসিয়াম খেয়ে আমাদের হাড় যদি মজবুত হচ্ছে, আমি আজ থেকে প্রচুর ক্যালসিয়াম খাবার খাবো। তাহলে যত ক্যালসিয়াম যুক্ত খাবার ছিল তুমি সমস্ত কিছু বেশিরভাগ খেয়েছো, জোশে জোশে সমস্ত ধরনের ক্যালসিয়াম, মানে হাইজিনিক বলছি, ভালো ভালো যে সমস্ত ফুড যের মধ্যে ক্যালসিয়াম আছে সেগুলো তুমি কি করলা, খেয়ে নিলা। তো এত জোশে জোশে তুমি যখন খাবার খাচ্ছ, তো তোমার শরীরে আজকে, কারণ তোমার শরীরে মোটামুটি ক্যালসিয়াম মাত্রা ছিল, তুমি আজকে অনেক ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়েছো, কারণ তোমাকে তোমার বাবা মা বা ভাই যে কোনো একজন বলেছে যে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে হাড় খুব মজবুত হয়, এটা শোনা মাত্রই বাস। তুমি যে ওই যে এত অতিরিক্ত জোশে ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে নিলা, তো তোমার শরীরের মধ্যে তো ক্যালসিয়ামের মাত্রা কি হলো, ইনক্রিজ হয়ে গেল। তোমার ব্লাডের মধ্যেও, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, গাট, আর এটা হচ্ছে আমাদের বোন। তোমার গাটের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেছে, এবং সেই ক্যালসিয়াম গুলো এখন এবার কোথায়, এবার যদি তোমার শরীরে গাটের মধ্যে কি হয়েছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে, ব্লাড কি করলো, ওই ক্যালসিয়াম গুলোকে অ্যাবজর্পশন করতে শুরু করলো, নিয়ে নিল, নিয়ে রক্তের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেছে। তখন এবার যদি অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে যায়, সেই সময় কাজ শুরু করছে কে, টিসিটি। কারণ টিসিটি কি করছে, ক্যালসিয়ামের যে মাত্রা তাকে ডিক্রিজ করছে, ব্লাডের মধ্যে অতিরিক্ত যে ক্যালসিয়াম আছে তাকে কি করবে, এবার সে ট্রান্সফার করে দিবে কোথায়, সে এবার এই ক্যালসিয়াম গুলোকে দিবে কোথায়, হাড়ে। সমস্ত ক্যালসিয়াম গুলো আমাদের বোনে চলে আসবে, বোনে আসবে, নিয়ে সেটা বোনের মধ্যেই সঞ্চয় হয়ে থেকে যাবে। যতগুলো মানে বেশ অতিরিক্ত ক্যালসিয়াম যেগুলো আছে সেই ক্যালসিয়াম গুলো ট্রান্সফার হবে, এবং গাট থেকে যে সমস্ত ক্যালসিয়াম গুলো আসছিল, কোথায় আসছিল, ব্লাডের মধ্যে, তাদের যে অ্যাবজর্পশন সেটাকে কি করবে, বন্ধ করে দিবে। এখানেও অ্যাবজর্পশন হচ্ছে, তো কি করবে, সমস্ত যে অ্যাবজর্পশন হচ্ছে সেই সমস্ত শোষণকে বা অ্যাবজর্পশনকে সে কি করবে, বন্ধ করে দিবে। ঠিক আছে, ব্লাডের মধ্যে তাহলে কি করলো, প্রথম কাজ, ব্লাডের মধ্যে যে অতিরিক্ত ক্যালসিয়াম ছিল সেই ক্যালসিয়াম গুলোকে আমাদের এই হাড়ে ট্রান্সফার করে দিল এবং হাড়ের মধ্যে সঞ্চয় করে রাখলো। আর কি করলো, গাট থেকে যে ক্যালসিয়াম শোষিত হচ্ছিল, নিয়ে শোষণ হওয়ার পর ব্লাডে আসছিল, তো ব্লাডের যে শোষণ ক্ষমতা, কার, ক্যালসিয়াম শোষণ করছে ব্লাড,
তো তাদের যে শোষণ ক্ষমতা সেটাকে সে বন্ধ করে দিবে। আর কিন্তু কি হবে না, ক্যালসিয়াম ব্লাডের মধ্যে আসতে পারবে না। কিন্তু কি হচ্ছে, এখনো কিন্তু কিছু কিছু ক্যালসিয়াম, তুমি এত ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়েছো, এখনো কিন্তু ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে। এরপর সে কি করবে, মূত্রের মাধ্যমে ওই অতিরিক্ত ক্যালসিয়াম গুলোকে সে বার করে দেবে। ঠিক আছে, তো টিসিটি দেখো 3 ধরনের কাজ করলো। টিসিটি বলে প্রথম কি করছে, 1 নম্বর সে করলো ডিপোজিট অফ Ca2+ টু মানে ক্যালসিয়াম টু বোন। আর সে কি করছে, নেক্সট করছে যে অ্যাবজর্পশন যেটা হচ্ছিল Ca2+ এর যে অ্যাবজর্পশন ফ্রম গাট, সেটাকে সে কি করছে, বন্ধ করছে। তাহলে কি করছে, স্টপ করে দিচ্ছে পুরো, বা ডিক্রিজ করে দিচ্ছে। ডিক্রিজ Ca2+ অ্যাবজর্পশন ফ্রম কোত্থেকে, গাট থেকে যে Ca2+ বা ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন ঘটছিল সেটাকে সে কি করবে, ডিক্রিজ করবে, ধীরে ধীরে কমিয়ে দেবে। আর কি করবে, যে আমাদের মূত্রের মাধ্যমে সে অতিরিক্ত ক্যালসিয়াম গুলোকে বার করে দিবে। ঠিক আছে, তো ইনক্রিজ করছে কি, ক্যালসিয়াম রিমুভাল থ্রু ইউরিন। আর সে কি করলো, ইনক্রিজ ক্যালসিয়াম রিমুভাল থ্রু ইউরিন। তাহলে দেখো আরেকবার বলছি, তুমি আজকে কি করেছো, অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়ে নিয়েছো, কারণ তুমি শুনেছো যে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে তোমার হাড় খুব মজবুত হয়। এবার অতিরিক্ত ক্যালসিয়াম তুমি যখন খেয়েছো, তোমার শরীরে তো ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেছে, তখন ওই অতিরিক্ত ক্যালসিয়াম গুলোকে এবার কি করবে, এদিক ওদিকে হটিয়ে দিবে কে, টিসিটি। তো সেটা কিভাবে হবে, দেখো তোমার এখন গাটের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং তোমার রক্তের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। কারণ যখন তুমি অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খেয়েছো, তো ব্লাড সেটা কি করেছে, অ্যাবজর্ব করে নিয়েছে, শোষণ করে নিয়েছে, যার ফলে ব্লাডের মধ্যে কিন্তু কি হয়েছে, ক্যালসিয়াম বেড়ে গেছে। তো ফার্স্ট কি করবে আমাদের টিসিটি, সে প্রথমে ব্লাডটাকে মানে কি করবে, প্রায়োরিটি দিবে প্রথমে। তো ব্লাডের মধ্যে যত ক্যালসিয়াম আছে সে প্রথমে কি করবে, ওই ক্যালসিয়াম গুলোকে তোমার হাড় বা বোনের মধ্যে ট্রান্সফার করবে প্রথমত। কারণ প্রথমত তার ওটাই কাজ, যে বোনকে প্রথমে ক্যালসিয়াম দাও, বোন যাতে শক্ত থাকে। তো বোনকে ক্যালসিয়াম দিয়ে দিল, তাও কিন্তু তুমি কি করছো, ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছ, তোমার গাটের মধ্যে এখন কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, যেগুলো ব্লাড কি করছে, শোষণ করেই যাচ্ছে। তো তারপরে যাবে, এবার কি করবে, গাট থেকে ব্লাড যে সমস্ত ক্যালসিয়াম গুলোকে অ্যাবজর্ব করছে, তাদের ওই অ্যাবজর্ব করাটাকে সে কি করবে, ধীরে ধীরে ডিক্রিজ করবে, কমিয়ে দেবে। কি করবে, ব্লাডকে বলবে যে না, অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে গেছে এর শরীরে, আর তোমার ক্যালসিয়াম দরকার নেই, তুমি এবার ক্যালসিয়ামের শোষণ বন্ধ করো। নিয়ে তারা ধীরে ধীরে ক্যালসিয়ামের যে শোষণ বা অ্যাবজর্পশন সেটাকে কি করবে, ডিক্রিজ করবে। দ্বিতীয় কাজ হলো, তাহলে প্রথম কাজ হয়ে গেল যে ডিপোজিট অফ ক্যালসিয়াম টু বোন এলো, বা ট্রান্সফার অফ ক্যালসিয়াম টু বোন, যাই হোক। তারপরে কি করলো, ডিক্রিজ করে দিল অ্যাবজর্পশন ফ্রম গাট, ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন হচ্ছে গাট থেকে, তার অ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করলো। নেক্সট কাজ হচ্ছে যে এখনো তোমার শরীরে প্রচুর ক্যালসিয়াম আছে, তো সেই ক্যালসিয়াম গুলোকে সে কি করবে, আমাদের যে মূত্রের থ্রু, ইউরিনের থ্রু সে কি করবে, ক্যালসিয়াম গুলোকে রিমুভ করে দেবে, বার করে দেবে। তো এমনিতে তো কি হয়, কিছু কিছু ক্যালসিয়াম, অতিরিক্ত ক্যালসিয়াম তো ইউরিনের মধ্যে দিয়ে বার হয়, তো তার পরিমাণটাকে, মানে তার যে স্পিডটাকে সে বাড়িয়ে দিবে, মানে অতিরিক্ত ক্যালসিয়ামকে সে কি করবে, ইউরিনের থ্রু বার করে দিবে। ঠিক আছে, তো এই গেল কি, যখন আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম ছিল তখন টিসিটি কাজ। নেক্সট আমরা এবার দেখবো যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব পড়েছে, তখন এবার কি হবে। ঠিক আছে, তখন এবার কি হবে,
ঠিক আছে। আচ্ছা, এবার তোমার যে জোশ, সেই জোশ কিন্তু দুদিনেরই ছিল। তুমি খেলা, ক্যালসিয়াম যুক্ত খাবার খুব খেলা, তারপর ভাবছো যে না আজ খেতে পারছি না, খুবই বিরক্ত লাগছে, কতদিন খাবো এই খাবার। তারপর 2-3 দিন যখন তোমার জোশ চলে গেল ক্যালসিয়াম যুক্ত খাবার খাবার, আবার সে ওই তেলে ভাজা জাঙ্ক ফুড সমস্ত কিছু তুমি আবার খেতে শুরু করলা, নিয়ে তোমার শরীরে ক্যালসিয়ামের অভাব পড়েছে। এবার তখন এবার যখন তোমার শরীরে লো ক্যালসিয়াম হয়ে গেছে, সেই সময় আমাদের ভূমিকা পালন করবে কে? পিটিএইচ। কারণ সে কি করবে? ক্যালসিয়ামের লেভেলকে ইনক্রিজ করছে। এটাই তো তার কাজ, এটাই তো তার কাজ। তোমার ওই যে দুদিনের জোশ ছিল, তুমি ক্যালসিয়াম যুক্ত খাবার যেটা খেয়েছিলা, সমস্ত কিছু কোথায় আছে? বনে সঞ্চয় হয়ে আছে। টিসিটি কি করেছিল? টিসিটি তোমার অতিরিক্ত ক্যালসিয়াম গুলোকে তোমার বোন বা হাড়ের মধ্যে সঞ্চয় করে রেখেছিল, ঠিক আছে। তো এবার কি করবে? পিটিএইচ ওই সঞ্চিত ক্যালসিয়াম গুলোকে সে কি করবে? বার করবে। মানে এখানে যে ক্যালসিয়াম গুলো তোমার ছিল তোমার হাড়ের মধ্যে, এই যে সব ক্যালসিয়াম যেগুলো আছে, এই ক্যালসিয়াম গুলোকে এবার সে কোথায় ট্রান্সফার করবে? এগুলোকে সে এবার ব্লাডকে দেবে। কারণ ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের অভাব পড়েছে, কারণ তোমার দুদিনের জোশ কিন্তু শেষ। তোমার ক্যালসিয়াম যে খাওয়ার অভ্যাস সেটা কিন্তু কেটে গেছে, মানে তুমি আর ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছ না, ক্যালসিয়ামের অভাব পড়েছে। তাই তোমার বোনের মধ্যে বা হাড়ের মধ্যে যে সমস্ত ক্যালসিয়াম গুলো সঞ্চিত আছে, পিটিএইচ ওই ক্যালসিয়াম গুলোকে এবার ব্লাডে পাঠাবে। ব্লাডে পাঠালো, ওকে, ভালো কথা। নেক্সট, তাহলে প্রথম কাজ কি করলো? ক্যালসিয়ামটা একটা মিনারেল এক টাইপের, তাহলে আমাদের বোনের যে মিনারেল ছিল, ক্যালসিয়াম ছিল, তার কি হবে? এবার মিনারালাইজেশন, ঠিক আছে, মিনারালাইজেশন, ঠিক আছে। ডিমিনারালাইজেশন হয়ে গেল। আর কি করছে? তোমার ব্লাডের মধ্যে যে ক্যালসিয়াম আসছিল কাথ্রু গাটের মধ্যে যে সমস্ত ক্যালসিয়াম আসছিল তোমার খাবার দিয়ে, তার কি করবে? অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দিবে। অর্থাৎ যে পরিমাণে ক্যালসিয়াম শোষণ হচ্ছিল তার থেকে এবার অতিরিক্ত ক্যালসিয়াম শোষিত হবে, কারণ তোমার শরীরে এখন ক্যালসিয়ামের খুবই প্রয়োজন, ঠিক আছে। তো তাদের যে শোষণ ক্ষমতা সেটাকে সে কি করবে? বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে এবার কি হবে? ইনক্রিজ Ca2+ absorption from gut, ঠিক আছে। তাহলে কি হলো? প্রথম কাজ হলো আমাদের হাড়ের মধ্যে যে মিনারেল ছিল, অর্থাৎ মিনারেল বলতে এখানে ক্যালসিয়াম, তার কি হবে? ডিমিনারালাইজেশন, ঠিক আছে। অর্থাৎ ক্যালসিয়াম এবার কোথায় আসবে? ব্লাডে আসবে, ক্লিয়ার হলো। তারপরে কি হবে? ব্লাডের মধ্যে ক্যালসিয়াম আসতে শুরু করেছে, আর ব্লাড কোত্থেকে ক্যালসিয়াম পাচ্ছিল? গাট থেকে ক্যালসিয়াম পাচ্ছিল। টিসিটি কি করেছিল? তাদের যে শোষণ ক্ষমতা, শোষণের মাত্রাটাকে কমিয়ে দিয়েছিল। পিটিএইচ কি করবে? ক্যালসিয়ামের যে শোষণ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেবে, কারণ শরীরে এবার লো ক্যালসিয়াম হয়ে গেছে, তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়লো। 3 নম্বর যেটা হবে, আমাদের কি হচ্ছিল? অতিরিক্ত ক্যালসিয়াম ইউরিনের থ্রু বাইরে চলে যাচ্ছিল, তাই তো? যাচ্ছিল কি যাচ্ছিল না? যাচ্ছিল। তো এবার তো আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব, তাহলে অতিরিক্ত তো নেই, তাহলে যে ইউরিনের দ্বারা যে ক্যালসিয়াম বাইরে যাচ্ছিল তার মাত্রা কিন্তু এবার কমবে। অর্থাৎ কি করবে? ডিক্রিজ Ca2+ রিমুভাল থ্রু ইউরিন। অর্থাৎ ইউরিনের দ্বারা যে ক্যালসিয়াম বাইরে যাচ্ছিল তার মাত্রা এবার কিন্তু ধীরে ধীরে কমবে,
কারণ আমাদের শরীরে লো ক্যালসিয়াম হয়েছে। তো দেখো ফাংশন বুঝতে পারা গেল আমাদের। ফাংশন আমরা বুঝতে পারলাম যে টিসিটি এই করছে, পিটিএইচ এই কাজ করছে। এবার ভালো করে ভাববা, মন দিয়ে দেখবা, পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো এখান থেকে দেখো তোমরা যদি এবার এদের ডিফিসিয়েন্সি, হাইপার সিক্রেশন বা হাইপোসিক্রেশন, এটা কিন্তু তোমরা বার করতে পারবা। যদি টিসিটি এর যদি হাইপার সিক্রেশন হয় তাহলে কি হবে, এ কি করে Ca2+ এর লেভেলটাকে ডিক্রিজ করছে, অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়ামকে শোষণ করে দিবে, মানে ব্লাডের মধ্যে, হাড়ের মধ্যে রেখে দেবে, সেটাও খারাপ। আর যদি এর পরিমাণ যদি কমে যায়, টিসিটির পরিমাণ যদি কমে যায়, টিসিটির পরিমাণ কমা আর পিটিএইচ এর পরিমাণ বাড়া একই ব্যাপার। পিটিএইচ এর কথাতে আসি, অর্থাৎ পিটিএইচ এর মাত্রা যদি কমে যায়, প্যারাথাইরয়েড হরমোন এর মাত্রা যদি কমে যায়, তাহলে Ca2+ যেভাবে মানে আমাদের শরীরে কি হবে না, ক্যালসিয়ামের মাত্রা বাড়বে না, ক্যালসিয়ামের কি হবে, অভাব পড়বে, যার ফলে কি হবে, আমাদের এই বোন সে কিন্তু কি হবে, নরম হয়ে পড়বে, সে কি হবে, নরম হয়ে পড়বে, যার ফলে আমাদের যে হাড় সহজেই ভেঙে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, তো এই প্রবলেম হবে, অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের রোগ হবে। তো তোমরা নিজেরা একবার হাইপার সিক্রেশন এবং হাইপোসিক্রেশন কি হচ্ছে নিজেরা বার করবা। ঠিক আছে, ওকে, ফাংশন ক্লিয়ার হলো আমাদের। তাহলে হাইপার সিক্রেশন এবং হাইপোসিক্রেশন তোমরা নিজেরা চেষ্টা করবা। আমাদের আজকের লেকচারে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পুরোটা কমপ্লিট করলাম। দেখা যাক নেক্সট লেকচারে আমরা কোন গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা করছি। ঠিক আছে, তো আজকের লেকচার যদি তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক দেবে, এতে আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে, এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ক্লাসে কোন জায়গাটা বুঝতে প্রবলেম হলো। হতে পারে এখান থেকে এখানে আসছে, মানে অ্যান্টাগনিজম ব্যাপারটা একটু প্রবলেম হতে পারে। তো তোমরা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবা, কিন্তু হ্যাঁ প্রথমে চেষ্টা করবা নিজেরা একবার বুঝে নেওয়ার, ভালোভাবে মন দিয়ে প্রথমে ভাববা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ভিজুয়ালাইজ করবা প্রথমে নিজের জিনিসটাকে। আর অবশ্যই যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাকে ভালো লাগছে, তোমাদের পছন্দ হচ্ছে, একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে আমাদের যে ভিডিও বা প্রত্যেক ক্লাসের যে লেকচারগুলো প্রথমে আগে বা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও এবং আমাদের আগ্রহকে বাড়াও। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।